আজকে ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার নিয়ে আলোচনা করব না, চ্যাপ্টার আলোচনা করা হয়ে গেছে, মানে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। দ্রবণ থেকে এখানে এইচএসে যেমন কোশ্চেন আসছে, নিটেও আছে, জেইইও আছে। এই দ্রবণ চ্যাপ্টার নিয়ে কিন্তু আমার ডিটেলসে আলোচনা করা হয়েছে, তার জন্য 4টে ভিডিও আমার দেওয়া আছে। এই দিকে কোশ্চেন অ্যান্সার নিয়ে শুধু আলোচনা করব। প্রথম হচ্ছে 250 ml 2 মোলার HNO3 দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম গাঢ় HNO3 প্রয়োজন। তাহলে করতে হবে 250 ml 2 মোলার HNO3। তাহলে মোলারিটি কাকে বলে, প্রথমে সংজ্ঞা জানতে হবে মোলারিটি কাকে বলে। মোলারিটি হচ্ছে 1000 ml দ্রবণে যত গ্রাম অণু দ্রাব্য থাকে দ্রবণে, এবার যদি 1 গ্রাম অণু দ্রাব্য থাকে, 1 গ্রাম অণু দ্রাব্য থাকে তবে সেটি 1 মোলার দ্রবণ। তাহলে 1 গ্রাম অণু HNO3 বলতে HNO3 1 গ্রাম অণু মানে তাহলে W2/M2। তাহলে W2 মানে হচ্ছে N2 × M2। তাহলে N2টা বলছি 1 গ্রাম অণু করব। তাহলে 1 গ্রাম অণু ইন্টু মলিকুলার HNO3 কত 63। তাহলে W2 কত হচ্ছে 63 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু HNO3 মানে হচ্ছে 63 গ্রাম HNO3। তাহলে 1000 ml 1 মোলার HNO3 প্রস্তুতে প্রয়োজনীয় HNO3 63 গ্রাম। মানে 1000 ml 1 মোলার HNO3 প্রস্তুত করতে প্রয়োজনীয় HNO3 হচ্ছে 63 গ্রাম। তাহলে এখানে করতে হবে কত 250 ml 2 মোলার। তাহলে 1 ml 1 মোলার করতে কত 63/1000। তাহলে 250 ml 2 মোলার, 250 ml 2 মোলার দেখে ধপ করে উপরে হবে 63 × 250 × 2/1000। তাহলে তো 500 হবে, 500/2 63/2 গ্রাম। তাহলে 250 ml 2 মোলার HNO3 প্রস্তুত করতে, HNO3 দ্রবণ প্রস্তুত করতে আর কি, HNO3 প্রয়োজন হচ্ছে 63/2 গ্রাম। কিন্তু এখানে বলা হচ্ছে HNO3 হচ্ছে 70% পিওর। এটা যদি কী হতো 100% হতো, পিওর হতো, তাহলে এত লাগতো। তাহলে 100% বিশুদ্ধ হলে 100% মানে HNO3 যদি 100% বিশুদ্ধ থাকে, 100% বিশুদ্ধ HNO3-তে বিশুদ্ধ HNO3 জন্য প্রয়োজনীয় HNO3 যে 63/2 গ্রাম। 100% বিশুদ্ধ হলো। তাহলে যদি 100% বিশুদ্ধ হয়, তাহলে 100% বিশুদ্ধ হলে যেটা প্রয়োজন হবে, যদি 100% বিশুদ্ধ হয় তাহলে অবশ্যই প্রয়োজনটা কী হবে, বেশি হবে। তাহলে গুণ হবে 63/2 × 100। এবার যদি 1-এর জায়গায় 70% হয় বিশুদ্ধ হয়, তাহলে কী হবে, কম লাগবে। তাহলে 63 × 100/2 × 70। তাহলে কত হচ্ছে, 0 কেটে গেল, 7 9 63 9 × 90 90/2 মানে 45 গ্রাম। এটা যদি 100% হতো তাহলে কিন্তু 63/2 লাগতো। এবার যেহেতু 70%, তাহলে হচ্ছে HNO3 প্রয়োজন হচ্ছে 45 গ্রাম। তাহলে উত্তর হচ্ছে 45 গ্রাম। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 100 ml দ্রবণে 6.02 × 10⁻20 অণু ইউরিয়া দ্রবীভূত থাকলে, এটা নিতে এসেছিল, দ্রবণটির মাত্রা কত হবে। 4টে মাত্রা দেওয়া আছে, 0.1 মোলার, 0.02 মোলার, 0.01 মোলার, 0.001 মোলার।
তাহলে 100 ml দ্রবণ, এটা মোলারিটি। আগে প্রথম কোশ্চেনেই সংজ্ঞা লিখলাম, মোলারিটি মানে 1000 ml যত গ্রাম অণু থাকে। এবার এইটা আছে অণুর সংখ্যা, তাহলে অণু থেকে গ্রাম অণু মানে দ্রাবের গ্রাম অণু মানে হচ্ছে যে অণুটা উপস্থিত, যে অণুটা বলা আছে বাই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে কি 6.02 × 10⁻23। তাহলে অণু উপস্থিত আছে 6.02 × 10⁻20 বাই 6.02 × 10⁻23। তাহলে কত হচ্ছে, এটা কেটে যাচ্ছে 10⁻³ এত গ্রাম অণু থাকছে। তাহলে 100 ml দ্রবণে দ্রাব আছে, এখানে দ্রাব হচ্ছে কি ইউরিয়া, দ্রাব আছে 10⁻³ গ্রাম অণু। তাহলে 100তে আছে এটা, তাহলে 1000 ml কত আছে, তাহলে 10⁻³ বাই 100 × 1000, তাহলে কত হচ্ছে 10⁻³ × 10 10⁻² মানে 0.01 মোলার। তাহলে দ্রবণটির মাত্রা হচ্ছে 0.01 মোলার। এটা 3 নম্বর হচ্ছে জলের মোলাল হিমাঙ্গ অবনমন ধ্রুবক কেএফটা 1.85 ডিগ্রি সেলসিয়াস। যদি 45 গ্রাম জলে 5 গ্রাম Na2SO4 দ্রবীভূত করা হয় তবে হিমাঙ্গের অবনমন হয় -3.82 ডিগ্রি সেলসিয়াস। Na2SO4 এর ভ্যান টপ গুণকের মান কত? তাহলে ভ্যান টপ গুণক মানে কোনটা জানতে চাইছে, আইটা সমান কত। তাহলে কেএফ দেওয়া আছে, কেএফ হচ্ছে 1.85। তাহলে এখানে লাগবে Na2SO4 এর আণবিক গুরুত্ব, এর মলিকুলার ওয়েট 23 গুণ, সোডিয়াম হচ্ছে 23 গুণ 2, সালফারের 32 প্লাস অক্সিজেন হচ্ছে 4 16 64। তাহলে হচ্ছে তোমার 46 যোগ 32 যোগ 64, তাহলে 6 আর 2 8, 4 আর 3 7 যোগ 64, 8 আর 4 12, 6 আর 7 13 আর 1 14, 142। তাহলে Na2SO4 আণবিক গুরুত্ব হচ্ছে 142। তাহলে 45 গ্রাম জলে Na2SO4 আছে, Na2SO4 আছে 5/142 গ্রাম অণু। তাহলে 1000 গ্রামে কত আছে, কারণ এখানে মোলালিটি লাগে, এই স্ফুটনাঙ্গের উন্নয়ন বা হিমাঙ্গের অবনমন সবগুলোতে মোলাল গালত্ব লাগে। তাহলে 45 গ্রাম জলে আছে, এই 1000 গ্রামে আছে, তাহলে 5/142 ইন্টু 45 ইন্টু 1000, ঠিক আছে। তাহলে তোমার 5 9 45 সমান হচ্ছে, তাহলে 1000 বাই, এটা আমি ক্যালকুলেট, 9 দুগুণে 18, 9 4 36, 1 37, 7 3, 9 কে 9 আর 3 12, ঠিক আছে। তাহলে 1000 বাই 1278, এটা হচ্ছে মোলাল গারত্ব, এটা হচ্ছে মোলাল গারত্ব স্মল এম। এবার আমরা জানি ডেল্টা টিএফ সমান হচ্ছে আই ইন্টু কেএফ ইন্টু এম। এবার ডেল্টা টিএফ বলা আছে তোমার হচ্ছে 3.82। এইখানে কিন্তু এই পার্থক্য যদি আছে না, ডেল্টা টিএফ হোক ডেল্টা টিবি হোক, পার্থক্যটার সাথে কিন্তু কখনোই 273 যোগ করবে না, সেলসিয়াস এসে সেলসিয়াসই থাকবে। তাহলে আই ইন্টু কেএফ হচ্ছে 1.85, মোলাল গারত্ব হচ্ছে 1000/1278 বা, তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে
0.82 ইন্টু 1278/1000 ইন্টু 1.85, তাহলে 3.82 ইন্টু 1278/1000 ইন্টু 1.85, এটা তোমার ক্যালকুলেশন করে উত্তর হচ্ছে 2.63। তাহলে ভ্যান টপ গুণক হচ্ছে 2.63। দুটি তরল এক্স ও ওয়াই মিলে আদর্শ দ্রবণ উৎপন্ন করে। 300 কেলভিন তাপমাত্রায় 1 মোল এক্স ও 3 মোল ওয়াই মিলে উৎপন্ন মিশ্রণের বাষ্পচাপ হয় 550 মিলিমিটার মার্কারি। ওই একই তাপমাত্রায় 1 মোল ওয়াই আবার দ্রবণে কী হলো, অ্যাড করা হলো। তাতে কী বলছে, বাষ্পচাপ 10 মিলিমিটার মার্কারি বৃদ্ধি পেল, মানে 550 ছিল 10 মিলিমিটার মার্কারি বৃদ্ধি পেল, হলো কত 560। প্রত্যেকের বাষ্পচাপ কত, মানে প্রত্যেকের বলতে এক্স আর ওয়াইয়ের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ কত আর কি। এটা যে এইতে এসেছিলো 400, 600, 500, 600, 200, 300, 300, 400, মানে প্রত্যেকের আলাদা আলাদা। তাহলে আমরা জানি যে কোনো আদর্শ দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ পি ইকুয়াল টু কী হবে, যে মৌলগুলো আছে তাদের মূল ভগ্নাংশ প্লাস তাদের বিশুদ্ধ অবস্থায় চাপ। তাহলে এক্সটা লিখছি, এক্স মানে মূল ভগ্নাংশ অফ কার, এই মূল ভগ্নাংশ এই এক্স দিয়ে লিখি কারণ এটা এক্স একসাথে মিশে যাবে, ইন্টু পি এক্স জিরো প্লাস এক্স ওয়াই ইন্টু পি ওয়াই জিরো। তাহলে এই এক্সটা হচ্ছে এই এক্সের মূল ভগ্নাংশ আর এটা হচ্ছে পি এক্সের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ, আর এই এক্স ওয়াইটা হচ্ছে ওয়াইয়ের মূল ভগ্নাংশ আর পি ওয়াই জিরো হচ্ছে ওয়াইয়ের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ। তাহলে দ্রবণের বাষ্পচাপ কত বলা আছে, 550। এবার এই এক্সের মূল ভগ্নাংশ কত হবে, এক্সের মূল ভগ্নাংশ এক্স আছে 1 মোল, ওয়াই আছে 3 মোল, তাহলে টোটাল মোল কত হলো 4 মোল। এবার 4 মোলের মধ্যে এক্স আছে ক মোল, 1 মোল, তাহলে ভগ্নাংশ কত হলো 1/4। তাহলে 1/4 ইন্টু পি এক্স জিরো প্লাস এই ওয়াই কত ভগ্নাংশ আছে, আছে 3 মোল আর টোটাল আছে 4 মোল, তাহলে কত আছে 3/4 পি ওয়াই জিরো। বা এখানে যদি তোমার 1/4টা কমন নিই তাহলে 1/4, 4টা এখানে গুণ হয়ে যাবে, 4 0 0, 4 5 20, 4 5 20 আর 2 22 ইকুয়াল টু কী হচ্ছে পি এক্স জিরো প্লাস 3 পি ওয়াই জিরো। এটা একটা সমীকরণ পাওয়া গেল। আর একটা সমীকরণ কী হবে, বাষ্পচাপ বাড়ছে কত 10 মোল, 10 মিলিমিটার মার্কারি, তাহলে 550 ছিল কত হলো 560। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই এক্সের মূল ভগ্নাংশ এক্স থাকলো কিন্তু 1 মোলে, কিন্তু টোটাল মোল কত হয়ে গেল 1 + 3, আর এখানে 1 মোল ওয়াই যোগ করা হচ্ছে। টোটাল মোল কত হলো 1 + 3 ও 4 আর 1 5, 5-এর মধ্যে এক্স আছে কিন্তু 1 মোলে, তাহলে হচ্ছে 1/5 ইন্টু এটা পি এক্স জিরো প্লাস এটা কিন্তু ইন্টু, আর ওয়াই কত হচ্ছে, ওয়াই হচ্ছে 3 আর 1 4 মোল, তাহলে ওয়াই হচ্ছে 4/5 ইন্টু পি ওয়াই জিরো। বা এখানে যদি তাহলে 1-এর 5 কমন, 1-এর 5 কমন হলো 5, 5 0 0, 5 6 30, হাতে হলো 3, 5 5 25 3 28 ইকুয়াল টু পি এক্স জিরো প্লাস 4 ইন্টু পি ওয়াই জিরো। এবার এই দুটো সমীকরণের তুলনা করে পি এক্স জিরো আর পি ওয়াই জিরো বের করতে হবে। এটা কিছু ব্যাপারই নয়, এটা সমীকরণ ধরে এখানে বসাচ্ছি, তাহলে এটা এখানে বসাচ্ছি, এই সমীকরণে এটা বসাচ্ছি, তাহলে কী হচ্ছে 2 2 0 0 ইকুয়াল টু পি এক্স জিরো প্লাস 3 পি ওয়াই জিরো মাইনাস, এটা মাইনাস মাইনাস ক্রস হয়ে গেল। তাহলে পি ওয়াই জিরো মানে হচ্ছে 0 0 6, তাহলে পি ওয়াই জিরো হচ্ছে 600 মিলিমিটার মার্কে। তাহলে পি ওয়াই জিরো 600 দু জায়গায় আছে, এ আছে আর বি আছে দু জায়গায়, তাহলে এবার এইটা হবে না এইটা হবে, এ আর বি এর মধ্যে কোনটা হবে। এবার যে কোনো একটা সমীকরণ বসিয়ে দিচ্ছি ওয়াইয়ের মানটা,
ওয়ার PY0 মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কী হচ্ছে 2200 সমান হচ্ছে PX0 প্লাস 3 × 600 মানে 1800, বা PX0 মানে হচ্ছে তাহলে 400 মিলিমিটার মার্কারি। তাহলে PX0 হচ্ছে 400 মিলিমিটার মার্কারি আর PY0 হচ্ছে 600 মিলিমিটার মার্কারি। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। একটি 1 মোলার KI দ্রবণের বাষ্পচাপের উন্নয়ন ঘটবে জল যোগ করলে, NaCl যোগ করলে, Na2SO4 যোগ করলে, না 1 মোলার KI যোগ করলে। এটা AIPMT টেস্ট ছিল, AIPMT। এখানে অনেকেই যদি তাড়াহুড়োর মধ্যে করে এটি Na2SO4 করে দেবে। কেন? কারণ Na2SO4 আয়ন সংখ্যা খুব বেশি হয়ে যাচ্ছে, ভাঙলে কী হবে 2Na প্লাস SO4 2-, তার কটা আয়ন হবে 3টে আয়ন। NaCl কী হবে 2টো আয়ন তৈরি হবে। এটাতে K প্লাস I মাইনাস, মানে যে কোনো জিনিসে আমাদের অনেকেরই এটা আইডিয়া হয়ে গেছে যে আয়ন সংখ্যা তো বেশি হচ্ছে মানে সেটা বেশি হয়ে গেল। কিন্তু এখানে আমরা জানি যে কী হয়, বাষ্পচাপের ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটে, অর্থাৎ আয়ন সংখ্যা বাড়লে বাষ্পচাপের অবনমন ঘটে। তাহলে এখানে যদি NaCl বা Na2SO4 বা KI যেটাই যোগ করি তাতেই কী হবে, আয়ন সংখ্যা বাড়বে, তাহলে বাষ্পচাপের কী হবে, অবনমন ঘটবে। Na2SO4 যোগ করলে কী হবে, বাষ্পচাপের সব থেকে বেশি অবনমন ঘটবে। তাহলে এখানে বলেছে বাষ্পচাপের উন্নয়ন কোথায় হবে, তাহলে যেখানে গাঢ়ত্বটা কম দিয়ে হয়ে যাবে, তাহলে জল যোগ করলে বাষ্পচাপের কী হবে, উন্নয়ন ঘটবে। তাহলে অ্যান্সার হবে জল যোগ করলে। এটা কিন্তু খুবই সহজ, শুধু জাস্ট কনসেপ্টের উপর এটা কিন্তু হয়ে গেল, এটা কোনো ক্যালকুলেশন বা কোনো কিছুই নেই। 6 নম্বর হচ্ছে 1000 গ্রাম জলে 120 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণটির ঘনত্ব হয় 1.15 গ্রাম পার ml। দ্রবণটির মোলারিটি কত? তাহলে মোলারিটি করতে গেলে কী লাগে, মোলারিটি হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে, এখানে দ্রাবক বলা আছে জল, যত গ্রাম অণু দ্রাব থাকবে, মোলারিটি এখানে হচ্ছে 1000 ml দ্রবণে। তাহলে 1000 ml দ্রবণে যত গ্রাম অণু দ্রাব থাকবে তাকে বলা হচ্ছে মোলারিটি। কিন্তু এখানে ওজন দেওয়া আছে 1000 গ্রাম জল আর 120 গ্রাম ইউরিয়া, আর ঘনত্ব, তাহলে ভর, টোটাল ভর কত হচ্ছে, টোটাল ভর হচ্ছে 1000 প্লাস 120, তাহলে হচ্ছে 1120 গ্রাম টোটাল ভর। আর এটা ঘনত্ব কত, 1.15 গ্রাম পার ml। তাহলে ভর এটা, ঘনত্ব এটা, তাহলে আয়তন হচ্ছে ভর বাই ঘনত্ব 1120 বাই 1.15, তাহলে 1120 বাই 1.15, তাহলে এটা হচ্ছে 973.9 মিলিলিটার 91। তাহলে এত ml দ্রবণে 973.9 ml দ্রবণে ইউরিয়া আছে 120 বাই 60 গ্রাম হতে হবে, তাহলে 120 বাই 60 সমান 2 গ্রাম অণু। তাহলে এতটা আছে, 1000-এ কত আছে, তাহলে 2 বাই 973.91 ইন্টু 1000 মানে 2000 বাই 973.91। তাহলে এটা কিন্তু তোমার 2-এর একটু বেশি হবে, 2000 বাই 973.91, এটা 2.05 মোলার। এটা হচ্ছে উত্তর, 2.05 মোলার। এগুলো খুবই সহজ ছিল। 7 নম্বর কোশ্চেন, এটা এইচএসে যদি এসেছিল যে জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে 500 ml দ্রবণ তৈরি করা হলো, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্লুকোজ দ্রবণটি অভিস্রবণ চাপ কত? খুব সহজ, অভিস্রবণ চাপ মানে আমরা জানি পাই = C × R × T বা CRT।
সি হচ্ছে মোলার গারত্ব, মোলার আর বা র। তাহলে 500 ml দ্রবণে 500 ml দ্রবণে গ্লুকোজ আছে, কত 18/180। কেন 18/180? কারণটা হচ্ছে 180 হচ্ছে গ্লুকোজের আণবিক গুরুত্ব। তাহলে যে কোনো মোলার গারত্ব কাকে বলে? মোলার গারত্ব হচ্ছে 1000 ml দ্রবণে যত গ্রাম অণু দ্রাব থাকে। তাহলে 500 ml আছে 18/180 বা 1/10 গ্রাম অণু দ্রাব, গ্লুকোজ বলে দিয়েছে আগে। তাহলে 500 আছে এত, তাহলে 1000-এ কত হবে? তাহলে 1000-এ কী হবে? 2 দিয়ে গুণ হবে। 500 যা থাকবে 1000-এ তার ডবল থাকবে। তাহলে এখানে 2/10 লিখে দিতে পারি। তাহলে 1/5 গ্রাম অণু, বা এটাই মোলার গারত্ব হয়ে গেল, মোলার গারত্ব। অবিশ্রবণ চাপ ক্যালকুলেট করতে হলে পাই করলে কি সি হচ্ছে 1/5, আর হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার ইন্টু টি। টেম্পারেচার হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। তাহলে 5 × 30, তাহলে 0, 6 × 2 = 12, 2 হাতে হলো 1, 6 × 8 = 48, আর 1 = 49, 4.92 atm। তাহলে অভিশ্রবণ চাপ হচ্ছে 4.92। এবার বলছে ওই দ্রবণটির সাথে ইউরিয়ার জলীয় দ্রবণ আইসোটোনিক। আইসোটোনিক মানে হচ্ছে যে সমস্ত দ্রবণগুলোর অভিশ্রবণ চাপ সমান। এবার অভিশ্রবণ চাপ কখন সমান হবে? যখন টেম্পারেচার যদি একই থাকে, তাহলে গাঢ়ত্বটা সমান হবে। তার মানে ইউরিয়ার জলীয় দ্রবণটার গাঢ়ত্ব হচ্ছে তোমার 1/5 মোলার। এবার এই ইউরিয়ার গাঢ়ত্বটাকে গ্রাম পার লিটারে বার করতে হবে। তাহলে 1/5 মোলার মানে কি? N2 মানে হচ্ছে, এখানে N2টা হবে কার? ইউরিয়ার হচ্ছে, যেহেতু অভিশ্রবণ চাপ সমান বলে দিল আইসোটোনিক, ইউরিয়ার N2 হচ্ছে 1/5। তাহলে N2 মানে কি? W2/M2 মানে হচ্ছে 1/5। তাহলে W2 মানে কত? M2/5। তাহলে ইউরিয়ার আণবিক গুরুত্ব কত? ইউরিয়ার আণবিক গুরুত্ব হচ্ছে 60/5, তাহলে 12। তাহলে W2 মানে ওজন হয়ে গেল 12 গ্রাম। তাহলে এই 12 গ্রামটা আছে 1 লিটারে। তাহলে ইউরিয়ার গাঢ়ত্ব হলো গ্রাম পার লিটারে কত? 12 গ্রাম পার লিটার ইউরিয়ার গাঢ়ত্ব।